এরা পুলিশ হেফাজতে যেতে বড় ভয় পায়, অথচ নিজেরা যখন ক্ষমতা ছিলেন তখন যাকে তাকে ধরে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিতেন। আদালতে এসছেন বিচার প্রার্থী হিসেবে, আদালত বিচার করেছেন এবং এই আদেশের মূল তাৎপর্য হচ্ছে যে এই তদন্তটাকে বিনা বাধায় চলতে দিতে হবে। উনি দেশ ছেড়ে যেতে পারবেন না, পুলিশ ডাকলে তাকে সশরীরে যেতে হবে, এই শর্তই বলা হয়েছে। তাহলে তাকে হেফাজতে নিতে হবে না আপাতত। এরপর যদি পুলিশ দেখেন যে তিনি ঠিকমতো তদন্তে সহযোগিতা করছেন না, আদালতে যাবেন, তখন আবার হেফাজতে নেওয়ার প্রশ্ন তখন উঠবে। আইন হচ্ছে যদি কেউ বিনা অনুমোদনে বাড়ি করে থাকেন ভেঙে ফেলতে হবে। অনুমোদন নিয়েছেন কিন্তু অনুমোদনের যে সীমা পরিসীমা পরিধি তার বাইরে যদি কাজ করে থাকেন ভেঙে ফেলতে হবে। আইনটা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, এ নিয়ে কোনো রকম দ্বিধা থাকা উচিত না। এতদিন পর্যন্ত কেন পুরসভা তাকে নোটিশ করেননি? কেন এটা তো সম্প্রতিকালে হয়েছে, তো এই শান্তিনিকেতনের তো খুব বেশি দিন হয়নি। এটা মানে ওই অশান্তির শান্তিনিকেতন, গুরুদেবের শান্তিনিকেতন নয়। ওই কাউন্সিলরগুলো এখন সব পালিয়ে বেড়াচ্ছে পিঠের চামড়া বাঁচাবার জন্য। দুদিন আগে তৃণমূলের ওদের কি ওরা সর্বাধিনায়ক বলে, তিনি বলেছিলেন পুষ্পা নেই ঝুঁকতে হয়। তারপর সেই জাহাঙ্গীর শুধু ঝুঁকলেন না, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন তার কর্মসূচিকে আমরা সমর্থন করি। এটা তো হচ্ছে বার্তা দেওয়া। দেখুন, কিছু মনে করবেন না, আমি এখনই কোনো কঠোর মন্তব্য করব না, কিন্তু মনে আছে আপনাদের যে আমাদের কলকাতার লোকে রিজাউনুর বলে একজন আত্মহত্যা করেছিলেন? কেন অনেক ছেলে মানুষই আমরা চারিদিক থেকে দেখছি। আদালতে বিচারাধীন আছেন, আদালত নির্দেশ দিচ্ছেন তার ভিত্তিতে কাজ হোক। কাজ হয়ে অন্ততপক্ষে সাক্ষ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদের খুঁজে বার করা হোক। সেটা করতে এতদিন সিবিআই ব্যর্থ হয়েছেন কেন, এটা বুঝতে হবে। গোটা মন্ত্রিসভা, আমি তো আপনাদের বারবার বলছি, সমস্ত দুর্নীতির উৎস মুখ হচ্ছেন তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের। মুখোমুখি সংঘর্ষ, আমি এরা প্রথম দিনে বলেছি, এখন মুখোমুখি সংঘর্ষ মুখোশ সরে গেছে। এতে ওরা আতঙ্কিত হয়ে পড়ছে, সেই জন্য ওদের আরেকটা পাল্টা আবরণ তৈরি করতে হবে। এগুলো সেই সমস্ত আবরণ তৈরি করার প্রক্রিয়া আছে আর কিছু। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য এবং রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। দাদা নমস্কার, প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। আজকে যেটা সব থেকে বড় খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এর মামলায় রক্ষা কবচ দেওয়া হয়েছে। যদিও তাকে দায়িত্বজ্ঞানহীন বলা হয়েছে, কিন্তু তারপরেও তাকে রক্ষা কবচ দেওয়া হলো। রক্ষা কবচ দেওয়া হয়নি, তদন্ত চলবে, তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, এই শর্তে তাকে যাতে হেফাজতে না নেওয়া হয়। এরা পুলিশ হেফাজতে যেতে বড় ভয় পায়, অথচ নিজেরা যখন ক্ষমতা ছিলেন তখন যাকে তাকে ধরে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিতেন। আদালতে এসছেন বিচার প্রার্থী হিসেবে, আদালত বিচার করেছেন এবং এই আদেশের মূল তাৎপর্য হচ্ছে যে এই তদন্তটাকে বিনা বাধায় চলতে দিতে হবে। উনি দেশ ছেড়ে যেতে পারবেন না, পুলিশ ডাকলে তাকে সশরীরে যেতে হবে, এই শর্তই বলা হয়েছে। তাহলে তাকে হেফাজতে নিতে হবে না আপাতত। এরপর যদি পুলিশ দেখেন যে তিনি ঠিকমতো তদন্তে সহযোগিতা করছেন না, আদালতে যাবেন, তখন আবার হেফাজতে নেওয়ার প্রশ্ন তখন উঠবে, এখন নয়। আগামী 31শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তার মধ্যে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না তার বিরুদ্ধে। 31শে জুলাই পর্যন্ত তদন্ত চলবে। উনি তদন্তে সহযোগিতা করেন, তো স্বভাবতই একটা মানুষকে যে আবশ্যিকভাবেই হেফাজতে নিতে হবে তার তো এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অনেক সময় দেখেছি আমরা যে হেফাজতে নেওয়া হয় শুধুমাত্র চাপ সৃষ্টি করার জন্য। তো এখন তিনি নিজেই চাপে পড়ে গেলেন হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে, অতএব তাকে তো তদন্তে সহযোগিতা করতেই হবে। একেবারেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ি শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন বাড়ির বেআইনি বলে যে নোটিশ দেওয়া হয়েছে, এবং তো এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কি ভেঙে ফেলা হতে পারে? আইন হচ্ছে যদি কেউ বিনা অনুমোদনে বাড়ি করে থাকেন ভেঙে ফেলতে হবে। অনুমোদন নিয়েছেন কিন্তু অনুমোদনের যে সীমা পরিসীমা পরিধি তার বাইরে যদি কাজ করে থাকেন ভেঙে ফেলতে হবে। আইনটা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত,
এ নিয়ে কোনো রকম দ্বিধা থাকা উচিত না। এতদিন পর্যন্ত কেন পুরসভা তাকে নোটিশ করেননি? কেন? এটা তো সম্প্রতিকালে হয়েছে তো। এই শান্তিনিকেতনের তো খুব বেশি দিন হয়নি, এটা মানে ওই অশান্তির শান্তিনিকেতন, গুরুদেবের শান্তিনিকেতন নয়। হরিশ মুখার্জি রোডের উপরে এই বাড়িটা সাম্প্রতিককালে হয়েছে, তো বেআইনি নির্মাণ হয়েছে, পুরসভা চুপ করেছিল কেন? সেখান থেকেই তো এটা প্রতীয়মান হয় যে যেহেতু পুরসভা তৃণমূল নিয়ন্ত্রিত ছিলেন, তারা চোখ বুজে বেআইনি কাজ করার অনুমোদন দিয়েছেন পরোক্ষে তার নেতাকে। আজকে যারা যদি আইন কেউ কার্যকর করতে চান, তো তাকে করতেই হবে আইন কার্যকর। আইন সবার ওপরে। কিন্তু এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে তিনি কিছুই জানতেন না। কিছুই জানেন না তো? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ছিলেন, তো এত বড় দুর্নীতি হয়েছে, উনি কিছুই জানতেন না। ফিরহাদ সে কথাই বলেছে, আমি মেয়র হিসেবে কিছুই জানতাম না। তার মানে এরা পুরসভা বা প্রশাসনের দায়িত্বে থাকাকালীন যে দায়িত্ব নিয়ে কাজ করা দরকার সে কাজটা করেননি বা করতে পারেন না, তাই তারা এত বড় ঘটনা ঘটে যায়, কেউ কিছুই জানেন না। এটা হতে পারে নাকি? আপনি একসময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন এবং এই ঘটনার পর যখন মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম মুখোমুখি হন, তারা তখন মেয়রকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী, যেটা আমাদের সূত্রের খবর, যে এখনো পর্যন্ত পুরসভা আমাদের দখলে রয়েছে, তাহলে যখন এই ঘটনা ঘটলো, অর্থাৎ যখন লাস্ট বাড়িটা ভেঙে ফেলা হলো বুলডোজার দিয়ে, সেখানে মেয়র কেন উপস্থিত ছিলেন না? তো সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। না, সেটা তো বড় প্রশ্ন ওঠেই। কেন ওই মামলায় তারা বিশেষ কৌশলী নিয়োগ করেছেন, তারা আদালতে গিয়ে বুলডোজারের পক্ষে সওয়াল করেছেন, এটা মেয়রের নলেজের বাইরে হতে পারে না। সুতরাং ধরে নিতে হবে যে কলকাতা পুরসভা নামে তৃণমূলের নিয়ন্ত্রণে, কাজে বিজেপির নিয়ন্ত্রণে। আচ্ছা, পাশাপাশি আজকে যেটা জানা যাচ্ছে যে পুরসভার যে টক টু মেয়র অনুষ্ঠানটি হয় সেটা বাতিল করা হলো, এবং যেটা হাউস হয়, অর্থাৎ প্রত্যেকবার যে মাসিক অধিবেশন বসে, সেটাও এখনকার পর্যন্ত বাতিল করা হলো। তার মানে কি তারা ধরেই নিচ্ছেন যে এরপর পুরসভা ভোটে তাদের পরাজয় আসন্ন? না না, ওই কাউন্সিলরগুলো এখন সব পালিয়ে বেড়াচ্ছে পিঠের চামড়া বাঁচাবার জন্য। সেই কাউন্সিলররা হাজির হবে না পুরসভা করে কী করে? দেখতে পাচ্ছেন না এত দুর্নীতি করেছে। আমি যে গলা ফাটিয়ে বলতাম তখন লোকে ভাবতো যে বোধহয় বিদ্বেষ থেকে বলি। কাউন্সিলর নিজের পিঠ বাঁচাবার জন্য পালিয়ে বেড়াচ্ছে। আপনি খোঁজ করে দেখবেন, তারা কি পুরসভার মিটিং আসবেন নাকি? ফলতার উপনির্বাচন হলো এবং সেখানে জাহাঙ্গীর নিজে থেকে সরে গেল, বলল যে সে ভূমিপুত্র ফলতার, এবং সে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন বা ফলতাকে যেভাবে ভালো করার চেষ্টা করছেন, সেই জন্য তিনি একদম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এটা কিসের ইঙ্গিত? এটা হচ্ছে আমরা যে কথা বলেছিলাম যে গোটা তৃণমূল দলটাই বিজেপিতে মিশে যাবে। দুদিন আগে তৃণমূলের ওদের কি ওরা সর্বাধিনায়ক বলে, তিনি বলেছিলেন পুষ্পা নেই ঝুঁকতে হয়। হ্যাঁ, দেখা জাহাঙ্গীরকে কি করতে পারেন। তারপর সেই জাহাঙ্গীর শুধু ঝুঁকলেন না, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন তার কর্মসূচিকে আমরা সমর্থন করি। এটা তো হচ্ছে বার্তা দেওয়া। তৃণমূলের 2 নম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বার্তা দিচ্ছেন, আমিও লগে লগে আছি, তুমি বিচলিত হয়েও না। এটাই। আবার দেখলাম আমরা অভয়ের ফাইল খুললো। আপনার কি মনে হয় যে সত্যি দোষীরা শাস্তি পাবে অভয়ের ক্ষেত্রে? এই অভয়ের আইনজীবী ছিলেন, সেই জায়গা থেকে আমার আপনার কাছে প্রশ্ন, যে যেভাবে আবার অভয়ের ফাইল খুললো, যেভাবে আইপিএস দিয়ে সাসপেন্ড করা হলো, আবার এইভাবে 48 ঘন্টা যে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হচ্ছে, আপনার কি মনে হয় যে এটা একটা পজিটিভ ওয়েতে এগোচ্ছে, দোষীরা শাস্তি পাবে? আপনি বিশ্বাস করেন? দেখুন, কিছু মনে করবেন না, আমি এখনই কোনো কঠোর মন্তব্য করব না, কিন্তু মনে আছে আপনাদের যে আমাদের কলকাতার লোকে রিজাউনুর বলে একজন আত্মহত্যা করেছিলেন? সেখানে রিজাউনের হত্যার বিচার চাই বলে কলকাতা শহর সরগরম হয়েছিল। অভয়ের ক্ষেত্রে তো গোটা দেশ আন্তর্জাতিক স্তরে হয়েছে। এবং তারপরে পরেই মমতা ক্ষমতায় এলেন, ক্ষমতা আসার আগে রিজাউনের ভাইকে এমএলএ করে দিয়েছিলেন, মনে পড়ে? মনে আছে। আর রিজাউনের মাকে নিয়ে বিভিন্ন পুজো উদ্বোধন করাচ্ছিলেন, আর 3 জন আইপিএসকে সাসপেন্ড করে দিয়েছিলেন। ছবিটা কি একই রকম আঁকা হচ্ছে না? মা এমএলএ হয়ে গেল,
3জন আইপিএস সাসপেন্ড হয়ে গেল। রিজার্ভের পরিণতি কী হয়েছিল? সেখানেও সিবিআই তদন্ত করেছিল। একই ফর্মুলায় চলছে। আমি বলছিলাম যে জামাটা পাল্টেছে আর কিছু পাল্টায়নি, সেটা এই প্রত্যেকটা পদক্ষেপে দেখবেন প্রতিধ্বনিত হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন এবং তিনি যে সিঁড়ি সেগুলো ঘুরে দেখেন এবং তিনি বলছেন যে সিবিআই এর দোষ না, সীমা পাহুজা যে মহিলা এই ঘটনা তদন্ত করেছিলেন। আমি এসব নিয়ে কোনো মন্তব্য করব না, কেন অনেক ছেলে মানুষই আমরা চারিদিক থেকে দেখছি। আদালতের বিচারাধীন আছেন, আদালত নির্দেশ দিচ্ছেন, তার ভিত্তিতে কাজ হোক। কাজ হয়ে অন্ততপক্ষে সাক্ষ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদের খুঁজে বার করা হোক। সেটা করতে এতদিন সিবিআই ব্যর্থ হয়েছেন কেন, এটা বুঝতে হবে। সিবিআইকে কারা নিয়ন্ত্রণ করছেন ভুলে যাবেন না। আমরা উৎস মুখ হচ্ছেন তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের। ঘটনার বিশ্লেষণটা করুন না। এই দুর্নীতিমূলক প্রক্রিয়াগুলো, শিক্ষা দুর্নীতি, পুরো দুর্নীতি কবে থেকে শুরু হয়েছে? এবং সব তৃণমূলের নেতারা যারা মন্ত্রী ছিলেন প্রত্যেকে যুক্ত এর সঙ্গে। মানুষের স্মৃতিকে হয়তো ভুলিয়ে দেওয়া যায়, কিন্তু তথ্যকে তো লোপাট করা যায় না। 32,000-এর যে চাকরি, সেটা নিয়ে আবার পুনরায় মামলা হলো। হবেই তো। এখানেই প্রমাণ হবে যে এই নতুন রাজ্য সরকার কতটা দুর্নীতির বিরুদ্ধে আন্তরিক। এই 32,000 মামলায় সেটা হতো অ্যাসিড টেস্ট। আমার আরেকটা প্রশ্ন, যে এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে একাধিক এফআইআর হচ্ছে এবং তার বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে একাধিক বেআইনি নোটিশ আসছে, প্রশ্ন হচ্ছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন আগামী দিনে? দেখুন, আমি আবারও বলি যে পুলিশি তদন্ত মানেই গ্রেপ্তার তা নয়। আমাদের দেশে একটা ভুল ধারণা তৈরি করে দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত ক্ষতিকারক ধারণা। আমার তদন্তের স্বার্থে একজন মানুষকে আমি হেফাজতে নিতে পারি। যদি তদন্ত চলে হেফাজতে নেওয়ার দরকার না হয় কেন নেব? আর যদি তাও হেফাজতে নিই সেটা হবে রাষ্ট্রীয় গুন্ডামি। যে রাষ্ট্রীয় গুন্ডামিটা হচ্ছে ওমর খালিদ এবং সার্জিল ইসলামের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, আমরা মানব অধিকারের কথা বলি। আন্তর্জাতিক মানবাধিকারের যে ঘোষণা, সে ঘোষণাপত্রে ভারতবর্ষ একটা স্বাক্ষরকারী দেশ। ভারতবর্ষের সম্মাননা পৃথিবীতে ছিল কেন জানেন তো? ভারতবর্ষের মৌলিক স্বাধীন চিন্তা। স্বাধীনতার পরপর আমরা অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ ছিলাম না, কিন্তু গোটা পৃথিবী আমাদের সম্মান করত দুটো কারণে। একটা হচ্ছে দেশের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষতা। এই দুটো ছিল আমাদের সম্মানের জায়গা। সেটাকে ধীরে 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 ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বাইরে গেলে লোকে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। 126 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে হাসি ঠাট্টা হয়। আমরা কত নির্বোধ যে সেটাকে চুপচাপ দেখে নিচ্ছি। টলিউড নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছে এবং শেষ পর্যন্ত টলিউড নিয়ে যে শেষ আলোচনা ছিল, সেই আলোচনায় দেখা গেল যে দুই পক্ষ, অর্থাৎ যারা সেই সময় তৃণমূলকে সাপোর্ট করতেন তারা এবং বিজেপির কিছু বর্তমান বিধায়ক নেতা, তারা এক মঞ্চে এলেন, আলোচনা করলেন সমস্যা সমাধানের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণের আগের যে খবর, সেখানে জানা যাচ্ছে যে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি গতকাল বলেছিলেন যে আমার সদ্যজাত সন্তানের জন্য আমাকে এই অনেক কিছু মেনে নিতে হয়েছে বা অনেক কিছু সহ্য করতে হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এসব অনেক হবে। এগুলো দেখুন, মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি আবার সরাতে হবে। আমি বলেছি জামাটা বদলেছে, আর কিছু বদলায়নি। এখন এই জামার রঙটা আরও অন্যরকমভাবে প্রলেপ দিতে হবে। মুখোমুখি সংঘর্ষ, আমি এরা প্রথম দিনই বলেছি, এখন মুখোমুখি সংঘর্ষ মুখোশ সরে গেছে। এতে ওরা আতঙ্কিত হয়ে পড়ছে। সেই জন্য ওদের আরেকটা পাল্টা আবরণ তৈরি করতে হবে। এগুলো সেই সমস্ত আবরণ তৈরি করার প্রক্রিয়া ছাড়া কিছু না।